তো বিষয়গুলো আমরা পড়েছি, অভিজ্ঞান সমীকরণ নাটকের প্রথম অঙ্ক আমরা পড়েছি। এবার আমরা দ্বিতীয় অঙ্ক পড়ব সংক্ষেপে, যেহেতু আমাদের হাতে খুবই সময় কম। তো এখান থেকে যে প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমরা বেশি দৃষ্টিপাত রাখব, ঠিক আছে? তো এখান থেকে তত প্রবিশতি বিদূষক বিষণ্ণ বিদূষক। তো এখান থেকে প্রশ্ন হয় যে বিদূষক কেন নাম হয়েছে বা বিদূষকের বিষণ্ণতার কারণ কি। তো আমরা এই প্যারাগ্রাফটা পড়লে এখান থেকে দেখতে পাবো, এখানে আমাদের দু একটা কোশ্চেন আছে, এই লাইন তুলে এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো আমরা লাইনটা একটু দেখে নেব। কি দিয়েছে এখানে, ভো দিষ্টম এতস্য, বিদূষক বলছেন, এতস্য মৃগয়াশীলস্য রাজ্ঞ বয়স্য ভাবেন নির্বিষ্ণ অস্মি অয়ং মৃগः অয়ং বরাহ অয়ং শার্দুল ইতি মধ্যাহ্নেপি গ্রীষ্ম বিরল পাদপ ছায়াসু বনরাজিষু আহিন্দতে। তাহলে দেখো এখানে কি কি পশুর কথা বলা হয়েছে। তাহলে মৃগ পেলাম, বরাহ পেলাম, শার্দুল পেলাম, ঠিক আছে? আর কখন, টাইম কখন, মধ্যাহ্নেপি গ্রীষ্ম বিরল পাদপ ছায়াসু বনরাজিষু আহিন্দতে, মানে একটা বন থেকে আর একটা বনে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তাহলে কখনো হরিণ, কখনো বন্য বরাহ, বরাহ মানে শুয়োর, এবং কখনো শার্দুল বাঘ, এই করতে করতে আমাদের দিন কেটে যাচ্ছে, দুপুর বেলাতেও শান্তি নেই। কি বলছে এই কথাটা? বিদূষক বলছে। তাহলে এবার অপশন কোশ্চেনের কি, কোশ্চেন হচ্ছে যে কোন কোন পশুর কথা বিদূষক বলেছে। অপশন মৃগ, বরাহ, শার্দুল, প্রথম প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি এখান থেকে, তারপর কি আসছে যে বিদূষক কিরকম জল পান করেছিল। পত্র শঙ্কর কষায়ানি কটুকানি গিরি নদী জলানি পিয়ন্তে। তাহলে দেখো পাহাড়ের জল কিরকম জল না, পত্র শঙ্কর, শঙ্কর মানে এখানে মিশ্রণ, কষায় কটু জল, গিরি নদীর জল পান করতে হচ্ছে। তারপর কিরকম ঘুম হচ্ছে, অনিয়ত বেলং শূলম শল্য মাংস বহিষ্ঠ আহার ভুজ্যতে, ঠিক আছে? তাহলে তাকে কেমন খাবার খেতে হচ্ছে না, শুলে পোড়ানো মাংস সেই আহার করছেন, ইত্যাদি বিষয়। আর তার রাত্রে ঘুম হচ্ছে না, তুরগানু ধাবন কণ্ডিত সন্ধে রাত্রৌ মে নিকামং শয়িতব্যং নাস্তি তত মহতি এব প্রত্যুষে দাস্য পুত্রৈ শকুনি লুব্ধকৈ বনগ্রহণ কোলাহলেন প্রতিপদিত অস্মি। তাহলে বিদূষকের ঘুম রাত্রেও হচ্ছে না, ভোরের বেলা প্রত্যুষ, একটা আমরা অব্যয় পেলাম, প্রত্যুষে ভোরবেলায় সে যারা শিকারী আছে, ব্যাদ আছে, তারা ভোরবেলা চলে আসে, সেজন্য তাদের ঘুম হচ্ছে না। ইয়ে তো ইদানে পীড়া ন নিষ্ক্রামতি, বলছে এখানেও পীড়া শেষ হচ্ছে না, তত গণ্ডস্য পরিপিণ্ডক সংবৃত্ত হয়। এই লাইনটা দাগ দেবে যারা বই নিয়ে বসেছ। দ্বিতীয় অঙ্কের এই যে গ্রন্থ তুলে গ্রন্থ স্থান বলে একটা প্রশ্ন আসবে, গণ্ডস্য পরিপিণ্ডক সংবৃত। তাহলে গোদের ওপর বিস্ফোরা, গোদের ওপর বিস্ফোরা কি, একই তো বিদূষকের ঘুম হচ্ছে না, ভালো খাবার খাওয়া হচ্ছে না, বন থেকে বনে মৃগা করে ঘুরে বেড়াচ্ছে, তা সত্ত্বেও ওটা তো একটা বিষয় গেল। আর একটা যন্ত্রণার বিষয় কি এসেছে না, ঝ কিলহ, তর্হি অত্র অব্যয়দ্বয়মস্তি। ঝ কিল, ঝ শব্দस्य কিমर्थं, ঝ শব্দस्य অর্থম কি, গতকাল, যে সময় চলে গেছে, গতকাল মানে অতীতকাল। ঝ অহম অগচ্ছম বিদ্যালয়ম, এই যে ঝ অব্যয় দিয়ে বাক্য রচনা, ঠিক আছে? ঝ
গতকাল, অদ্য আজ, আর স্ব আগামীকাল। এভাবে আমরা স্পোকেন সংস্কৃতে শিখেছিলাম পরজ্য প্রপরজ্য স্ব পরস্য প্রপরস্য। अस्तु তাহলে ঝ কিল अस्मासु অবহীনেষু তত্র ভবত মৃগানুসারেণ আশ্রমপদং প্রবিষ্টস্য তাপসকন্যকাং শকুন্তলা মম অধন্যতয়া দর্শিতা সাম্প্রতম নগর গমনায় মনঃ কথমপি ন করতি एवं चिंतायत मे प्रभाता अक्ष रजनी का गति যাবৎ एनम कृतचार परिकर्माणं प्रेक्षे परिक्रम्य अवलोक्य च एषो बाणसनो हस्ताभि जवनीभि वनपुष्पमाला धारिणीभि परिवृतयितो एवाभिगच्छति प्रियवयस्य भवतु অঙ্গবিকলैव ভূত্যা থাস্যামি। তাহলে দেখো এখানে আমাদের ভবতু, ভবতু কি করে হয়েছে, আচ্ছা ভূত্বা কি করে হয়েছে, থাস্যামি কি করে হয়েছে, কে বলতে পারবে অ্যান্সার? ভূত্বা ভূযুক্ত তাজ করে ভূত্বা হয়েছে, থাস্যামি স্থা ধাতু রিট উত্তম পুরুষ এক বছর। তাহলে যদি এবং নাম বিশ্রাম লভেয় বলছে যদি এইভাবে থেকে আমি একদিনে ছুটি পাই। তাহলে এখানে আমাদের কি কি প্রশ্ন আমরা দেখতে পেলাম, এখানে হচ্ছে যে এই প্যারাগ্রাফে কয়েকটি প্রশ্ন, যে কোন কোন পশুর কথা বিদূষকের মুখে ধ্বনিত হয়েছে, মৃগ, বরাহ, শার্দুল, কিরকম জল পান করেছে, কেন ঘুম হচ্ছে না, কি ধারা ইত্যাদি। মৃগয়ার ফলে এই সমস্ত হচ্ছে। মৃগয়া মানে হচ্ছে পশু শিকার। আমরা মনুসংহিতায় পড়ব যে মৃগয়া দুই প্রকার, ব্যাসন দুই প্রকার আছে, কামজ ব্যাসন, ক্রোধজ ব্যাসন। কামজ ব্যাসন 10 প্রকার, ক্রোধজ ব্যাসন 8 প্রকার। কামজ ব্যাসনের মধ্যে একটা হচ্ছে মৃগয়া, পশু শিকার, ঠিক আছে। তো আর একটা এখানে আমরা কি প্রশ্ন পাচ্ছি, গণ্ডস্য পরিপিণ্ডকঃ সংবৃতঃ অস্য বক্তা কঃ। এর বক্তা হচ্ছে বিদূষক বা মাধবপ্রিয়। নেক্সট প্রশ্ন আমরা কি পেলাম, যে এখানে কিভাবে সে দাঁড়িয়েছিল, অঙ্গভঙ্গি তার কেমন করে দাঁড়িয়েছিল, অঙ্গ ভঙ্গ বিকল এব ভূত্যা থাস্যামি, যদি এবং ওপি নাম বিশ্রাম লভ্য, তাহলে যদি একটু ছুটি পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা, প্রথম প্যারাগ্রাফ। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। নেক্সট আসছে তত প্রবিশতি। আগে একটু দেখি, তত প্রবিশতি রাজা, তত প্রবিশতি রাজা যথা নির্দিষ্ট পরিবার রাজা কামং প্রিয়া ন সুলভা মনস্তু তদ্ভবৎ দর্শনাশাসী অকৃতার্থ্যপি মনুষ্যী যে রতি উভয় প্রার্থনা কুরুতে। তাহলে বলা হচ্ছে যে কামং প্রিয়া ন সুলভা মনস্তু তদ্ভবৎ দর্শনাশ্বাসী অকৃতার্থ্যপি মনুষ্যী যে রতি উভয় প্রার্থনা কুরুতে। বলছে আমি মনে করি এটা ঠিক যে প্রিয়া শকুন্তলা ন সুলভা সহজপ্রাপ্য নয়, মনঃ মনতু কিন্তু মন, তৎ ভাব দর্শন আশ্বাসী তার ভাব দর্শনে আশ্বস্ত হয়েছে, উৎসুক হয়েছে। মনসী যে অকৃতার্থ্যপি বলছে প্রেম চরিতার্থ না হলেও উভয়ের প্রার্থনা, উভয়কে যে চাইছে, রতিম আনন্দ করিতে দান করে। আমরা প্রথম অঙ্কে দেখেছি যে রাজা চিনাংশুক বলে একটা শ্লোক ওখানে শেষ হয়েছে, রাজার দেহ চলে আসছে কিন্তু মন আসতে চাইছে না। তো এখানে প্রশ্ন, আমাদের প্রশ্ন আমরা দেখব যে আমাদের কোশ্চেন কি আছে, এর সাথে আমাদের এখন সম্পর্ক, আর বেশি কিছু না। কামং প্রিয়া ন সুলভা, তাহলে আমার প্রশ্ন কি, কে বলেছে, কোথায় বলেছে, ঠিক আছে। রাজা বলেছেন আত্মগতম, নিজে নিজে মনে মনে বলেছে, কাউকে উদ্দেশ্য করে কিন্তু
বলে নি। ঠিক আছে, নেক্সট আমরা দেখব নেক্সট কি আছে। নেক্সট বলা হচ্ছে যে বিদূষক যথাস্তেষ ভো বয়স্য ন মে হস্তপাদং প্রসরতি বাংমা মাত্রেণ জাপ্যসে জয়তু জয়তু ভবান। বলছে আমি হাত পা চলতে পারছি না, আমি কথার দ্বারা শুধু আপনার জয়গান করছি। রাজা বলছে কি ব্যাপার, কুতয়ং গাত্রোপঘাত, বলছে আপনার গায়ে ব্যথা কি করে হলো। ঈশ কুত কিলো স্ময়মক্ষী আকুলি কৃত্যা অশ্রুকারণ পৃচ্ছসি। আজ দেখো এখানে কি আছে, কুত অব্যয় পেলাম, কিলো অব্যয় পেলাম, আর কি পেলাম, পৃচ্ছসি প্রচ্ছ ধাতু আছে, প্রচ্ছ লট সি ইতসন্তি শীতস্থ পৃচ্ছসি। তাহলে এই বিষয়গুলো আসছে আমাদের, এগুলো একটু খেয়াল রাখতে হবে। বলছে নিজেই চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে জলের কারণ জিজ্ঞাসা করছেন, অর্থাৎ চোখ দিয়ে জল বেরোচ্ছে, হ্যাঁ, নিজেই চোখে আঙুল দিয়ে নিজেই আবার প্রশ্ন করছে, আহা হা তোমার চোখ দিয়ে কেন জল বেরোচ্ছে। বিশেষজ্ঞের কাজ হাস্যরস পরিবেশন করা, তাই তার কথার মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা সেই হাস্যরস দেখতে পাবো। রাজা বলছে না, নকল অবগচ্ছা আমি, বলছে আমি বুঝতে পারছি না। ভো বয়স্য যত বেতস কুব্জি লীলাং কুব্জ লীলাং বিড়ম্বয়তি তৎ কিমাত্মনঃ প্রভাবেণ ননু নদী বেগস্য নদী বেগস্তত্র কারণম মমাপি ভবান। বলছে যে এষ এষ এবং রাজকার্যানুজ্ঝিতা এতাদৃশে আকুল প্রদেশে। নেক্সট পেজে যাও, নেক্সট পেজ প্লিজ। বেশি জাম হয়ে গেল। একটু ওপর দিকে বেশি চলে গেছে গানটা, একটু দেখতে হয় ভালো করে। আচ্ছা ঠিক আছে, আগের পেজটা, হ্যাঁ আগের পেজটা, আগের পেজটা বেশি জ্যাম। ঠিক আছে ঠিক আছে, এইখানটা থাক, হ্যাঁ, ঠিক আছে। তো রাজার কাছে বিদূষক একদিনে ছুটি চেয়েছে। তাহলে এখানে আমরা একটু দেখে নিই বাংলাটা কি বলেছে, যে বিদূষক তুমি তো রাজকাজে ফেলে দিব্যি ব্যাধের মতো বনে বনে কাটাচ্ছ, সত্যি কথা বলতে কি রোজ রোজ জন্তু জানোয়ারের পিছনে ছুটে ছুটে আমার দেহের সব গাঁটগুলো একবারে উলটপালট হয়ে গেছে, বলে নিজের হাত পা উপর আমার কোনো কর্তৃত্ব নেই, তাই আমার উপর একটু সদয় হও, অন্তত একটা দিন বিশ্রাম কর। তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন, যে রাজার কাছে বিদূষক কদিনে ছুটি চেয়েছিল। ঠিক আছে, তাহলে রাজা মনে মনে ঠিক আছে এগুলো চেয়েছিল, হ্যাঁ, তো রাজা মন থেকে মেনে নিয়েছে। এরপর আসছে আমাদের বিদূষকের সাথে রাজার কথোপকথন। বিদূষক বলবে যে অত্র ভবান কিমপি হৃদয় কীর্তা মন্ত্রয়তে অরণ্যে মায়া রুদিতম আসিত। রাজা বলছে সস্মিতং কিমন্যা অনতিক্রমণীয়ং মে শহীদ বাক্যমিতি স্থিতস্মি বিদূষক সাদরম চিরঞ্জীব। তুমি দীর্ঘ জীবী হও। তাহলে আমরা যদি কাউকে কিছু যদি আশীর্বাদ দিই সেদিন তখন আমরা বলবো চিরঞ্জীব। বয়স্য তিষ্ঠ সাবশেষং মে বাচহা আজ্ঞাপয়তু ভবান। আমরা ডায়লগ গুলো পড়ছি খালি, যেটা ইম্পর্টেন্ট সেখান থেকে আমরা একদম নোট করে রাখবো খাতায়। তো কি বিশ্রান্তেনা ভবতা মমাপি একস্মিন অনায়াস কর্মণি শয়ন ভবিতব্যম কিং মদক খাদিকায়াম। বলছে কি আমাকে মিষ্টি খাওয়ার কাজে নিয়োগ করবেন। তিনাহি সুগৃহীত অয়ংশণঃ, খুব ভালো তাহলে এই সময়। রাজা বলছে না না, যত্র বক্সামি অত্র ভো, বলছে কে কোথাও আছে ভবিষ্যৎ দৌবারিক প্রণম্য আজ্ঞাপয়তু ভর্তা।
এবার আমাদের দেখতে হবে দৌবারিকের নাম কি, প্রশ্ন নোট করে রাখবে বা দাগ দিয়ে রাখবে। রাজা রৈবতক সেনাপতি স্তাবদাহ্যতাম, রৈবতক সেনাপতিকে ডাকো। দৌবারিক তখন বলছে তথা নিষ্ক্রম্য এস আজ্ঞা বচনোৎকণ্ঠ হত দত্ত দৃষ্টিরেব ভর্তা তিষ্ঠতি উপসর্গতু আর যাহা। তাহলে প্রশ্ন এখানে কি পেলাম আমরা? প্রশ্ন পেলাম যে দৌবারিকের নাম কি? অ্যান্সার রৈবতক। তারপর সেনাপতি প্রবেশ করেছে, যথেষ্ট তার যে সম্মানগুলো দিয়েছেন, ঠিক আছে। এখানে একটা শ্লোক আছে, শ্লোকটা একবার আমরা দেখে নেব কি বলেছে এখানে। বলছে যে অনবরত ধনুর্যা স্ফালন পুরপূর্বং রবি কিরণ সহিষ্ণু ক্লেশ লেশৈরভিন্যম। ওখানে ছেদও আছে কিছু কিছু বইয়ে। অপচিতমপি গাত্রম বয়ত্বাদ লক্ষং গিরিচর ইব নাগঃ প্রাণ সারং বিভর্তি। এখানে আমাদের কোশ্চেন, গিরিচর ইব নাগ কার সাথে কাকে তুলনা করা হয়েছে, ঠিক আছে। তো বিদূষক সে মৃগয়া করতে চাইছে না, কিন্তু সেনাপতি সে মৃগয়া উৎসাহ দিচ্ছে রাজাকে। রাজাকে বলেছেন যে আপনাকে গিরিচর পর্বতের মতো লাগছে, হস্তির ন্যায় লাগছে ইত্যাদি বলে তাকে উৎসাহ দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের প্রশ্ন এখানে যে গিরিচর ইব নাগ এই কথাটি কে বলেছেন, আর কিছু নেই, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বর শ্লোকের এখানটায় আমরা চলে আসি। 5 নম্বর শ্লোকের এখানটা রাজা বলছে মন্দোৎসাহ কৃত অস্মি মৃগয়াপবাদিনা মাধব্যেন তর্হি বিদূষকস্য নামকঃ মাধব্য। সেনাপতি জনান্তিকম সখে চিরপ্রতিবন্ধক ভব অহং তাবৎ স্বামী নিশ্চিত বৃত্তি মনুবর্তিষ্যে প্রলোপতেশ বৈদেহ ননু প্রভুরেব নিদর্শনম। এবার আমাদের শ্লোক এখানে কি, মৃগয়ার গুণ কি কি আছে সেই সম্বন্ধে বলা হচ্ছে। একবার রিডিং আমরা পড়ে নিই। মেদচ্ছেদ কৃষতরং লঘু ভবতি উত্থান যজ্ঞং বপুঃ সত্যানামপি লক্ষ্যতে বিকৃতিম চিত্তম ভয় ক্রোধয়া উৎকর্ষ চ ধন্যিনাং যদি সব সিদ্ধন্তি লক্ষ্যে চলে মিথ্যৈব ব্যাসনং বদন্তি। মৃগয়া দেখো কি বলেছে এখানে, মিথ্যৈব ব্যাসনং বদন্তি মৃগয়া মিত্রিক বিনোদ পুতঃ। বলছে লোকে মিথ্যায় ব্যাসনকে বিনোদন বলে, এর মৃগয়া বলে ব্যাসনকে, মৃগয়াকে ব্যাসন বলে, এরকম বিনোদন আর কোথায়। এটা এখানে বলা হয়েছে। কোশ্চেন মিথ্যৈব ব্যাসনং বদন্তি, কে বলেছে? এটা সেনাপতি বলেছে। এখান থেকে একটা কোশ্চেন। আর কিছু নেই এখানে। আচ্ছা দেখো বিদূষক বলেছে যে পরের প্যারাগ্রাফে যে অপিহে উৎসাহ হেতুকু অত্র ভবান প্রকৃতি মাপন্ন তং তাবৎ দাস্যা পুত্র অটবিত অটবি মাহিন্দ মান নরনাসিকা লুলুপস্য জীর্ণক্ষস্য কশ্যাপি মুখে প্রতিশ্বসি। তাহলে বিদূষক রাগে বলেছে যে কি বলেছে, অটবিতহা অটবি মাহিন্দ মান নরনাসিকা লুলুপস্য জীর্ণক্ষ কশ্যাপি মুখে প্রতিশ্বতি। যাদের বই আছে দাগ দাও, যে একটা নর খাদক ভাল্লুকের মুখে তুমি পড়বে, এইসব বলেছে, ঠিক আছে। তাহলে এখানটা একটা কোশ্চেন, কে এই কথাটা বলেছে? রাজা বলছে ভদ্র সেনাপতি, যে সেনাপতি
তুমি তাহলে এক কাজ করো, মৃগয়া বন্ধ করো। এখানে একটা শ্লোক বলা হয়েছে, গাহন্তাং মহিষা নিপান শৈলং সিংহ মুহতারিতং ছায়াবদ্ধ কদম্বকং মৃগকুলং রমন্তম অভ্যসতু বিশ্বব্দম ক্রিয়তাং বরাহতভি মুস্তাক্ষতি পলবলে বিশ্রামং লভতামিদঞ্চ শিথিল জ্যা বন্ধম অস্মৎ ধনুঃ। তাহলে আমাদের ধনুটা আজকে বিরাম নিক, এই বলে এখানে হয়েছে। কোশ্চেন এখানে সেরকম কিছু নেই। নেক্সট আছে আমাদের যে 7 নম্বর শ্লোক। 7 নম্বর শ্লোকের আগে রাজা বলছে, দেখো এই প্যারাগ্রাফটা ওখানটা দেওয়া হোক। হ্যাঁ, তে নাহি নির্বতয়া পূর্ব গতান বনগ্রাহিণ যথা মে সৈনিকাস্তপবনম উপরুন্ধন্তি তথা নিষেধব্য পশ্য। ঠিক আছে, তাহলে কি জিনিসটা দাঁড়ালো? বলছে যে সৈন্যরা তপবন উপরুন্ধন্তি তথা নিষেধ বা পশ্য। বলছে যে তপবনে প্রবেশ করবে, তো সৈন্যরা যাতে তপবনে কোনো অসুবিধা না ঘটায় সেভাবে নিষেধ করে দাও। হ্যাঁ, রাজা বললেন। এখানে একটা শ্লোক আছে, খুব ইম্পর্টেন্ট শ্লোক। কি আছে? সমপ্রধানেষু দেখো তোমরা, সমপ্রধানেষু তপোধনেষু গুরং হি দাহাত্মকমস্তি তেজঃ স্পর্শানুকূলैव সূর্যকান্তস্তদন্যস্তেজ অভিভবাৎ পবন্তি। এখন তপবনে প্রবেশ করতে চলেছে। তপবনে প্রবেশ করার আগে যদি রাজা শান্ত না হয়, মৃগয়া করতে যায়, তাহলে কি হবে? মুনি ঋষিরা রেগে যাবে, গিয়ে তারা অভিশাপ দেবে। মুনিদের দুটি স্বভাব আছে। রাজাদের যেমন স্বভাব আছে, যারা খুশি হলে পুরস্কার দেয়, আর কোনো বংশের প্রতি যদি রেগে যায় সমূলে বিনাশ করে। আমরা মনুসংহিতায় পড়েছি যে রাজার ক্রোধ পরিবার সমেত সেই কুলকে ধ্বংস করে দেয়। আর মুনি ঋষিরা যদি রেগে যায় তাহলে তারা অভিশাপ দেয়, আর যদি তারা শান্ত থাকেন, খুশি হয়, তাহলে তারা বর দেয়। ঠিক আছে, এখানে প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে কি, আশ্রমবাসী মুনিদের স্বভাব কোন বস্তুর সাথে তুলনা করা হয়েছে? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে যে সূর্যকান্ত মনির সাথে তুলনা করা হয়েছে। বুঝে গেল? স্পর্শানুকূলैव সূর্যকান্তা স্তদন্য তেজ অভিভবা দমন্তি। শর্ট কোশ্চেন, যে রাজার মতে ঋষিদের সাথে কোন মনির সাদৃশ্য আছে? অ্যান্সার, সূর্যকান্ত মনির সাথে সাদৃশ্য আছে। তাহলে বৈশিষ্ট্য কি? মুনির বৈশিষ্ট্য বা ঋষিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন শান্ত থাকে তাকে স্পর্শ করা যায়, আর সূর্যকান্তর মণি যখন শান্ত তখন স্পর্শ শীতল। কিন্তু যদি সেটা আগুনের সামনে নিয়ে আসা হয় তাহলে সেটা তা থেকে আগুন বেরোয়। যেমন কর্পূর যদি আগুনের সামনে আনা হয়, যেমন সেটা তাৎক্ষণিকভাবে প্রজ্বলিত হয়, ঠিক সেভাবে মুনি ঋষিরা যদি রেগে যান তাহলে তাদের ক্রোধ বহিষ্কৃত হয়, বা তারা ক্রোধ দিয়ে সুপ্ত তেজের মাধ্যমে তাকে বিনাশ করে দেন। আর যদি তারা শান্ত থাকেন, তারা স্পর্শ শীতল হয়, তারা বর প্রদান করে। সুতরাং তপবনে প্রবেশ করার আগে রাজা সাবধান হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখবো আমরা। নেক্সট আছে, দেখো এখানে কিছু নেই। নেক্সট প্যারাগ্রাফ 8 নম্বর শ্লোক আছে। এখানে 8 নম্বর শ্লোক আমাদের ইম্পর্টেন্স কিছু নেই। 9 নম্বর শ্লোকটা আমাদের ইম্পর্টেন্ট আছে। কাইন্ডলি 9 নম্বর শ্লোকের কাছে আমরা যাব।
দেখো 9 নম্বর শ্লোকে চলে এসেছে। 9 নম্বর শ্লোকের এখানে কি আছে যে বিদেশক এখানে আর একটা হাসির কথা বলেছে বৃহস্র, যে রাজা যখন বিদেশকের কাছে শকুন্তলার সম্পর্কে পরিবেশন করছে, তখন রাজা একটা মাছিও রাখছে না, অর্থাৎ শূন্য করে দিচ্ছে সেই জায়গাটা, যাতে বিদেশককে শকুন্তলা সম্পর্কে বলতে পারে। ঠিক আছে, যেখানে বিদেশক একটা কথা বলেছে বৃহস্র, যে তোমার খেজুর খেতে খেতে তেঁতুল খাওয়ার শখ হয়েছে, ভাবে তথা স্ত্রীরত্ন পরিভোগীর ভবতীয় অভ্যর্থনা। ডাক দেবে যাদের বই আছে, যথা কস্যাপি পিণ্ড খর্জুরৈ রুদ্বেজিতস্য তিত্তিল্যমভিলাষ ভবেৎ তথা স্ত্রীরত্ন পরিভোগিন ভবতীয় অভ্যর্থনা। রাজা বলছে ন তাবদেনা ন পশ্যসি যেনম অববাতি। রাজা বিদেশক কি বলছে, যে পিণ্ড খেজুর খেয়ে খেয়ে অরুচি ধরে গেলে লোকে তেঁতুল খেতে চায়, তেমনি সেরা সেরা শ্রীরত্ন সব আছে, রমণীরা আছে, তা সত্ত্বেও রাজা শকুন্তলার প্রতি তার একটা প্রেম জাগরিত হচ্ছে ইত্যাদি সে রাজাকে অভাস করেছে তার প্রতি। তো রাজা বলছে না, দেখো তুমি ভুল ভাবছো, তার সৌন্দর্য যদি কেউ না দেখে তাহলে সেটা তার চোখ থাকা বৃথা। তো কি বলেছে এখানে রাজা, বয়স্য কিং বহুনা, কি বেশি আর বলবো, চিত্তে নিবেশ পরিকল্পিত সত্য যোগা রূপচয়ন মনসা বিধিনা কৃতানু স্ত্রীরত্ন সৃষ্টির অপরা প্রতিভাতি সামে ধাতুর বৃহত্তম অনুচিন্ত বপুশ্চ তস্যা। আমরা অভিজ্ঞান শকুন্তলা নাটক গ্র্যাজুয়েশনে পড়েছিলাম, সেখানে আমাদের 7টি অঙ্ক পুঙ্খানুভাবে পাঠ্য ছিল। সেই সময় যারা পড়েছে শ্লোকগুলো, যাদের মুখস্থ আছে, এখন তাদের কাজে লাগবে। আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখে সেভাবেই পড়েছিলাম, যাতে করে সবার এই ভবিষ্যতে কিছু না কিছু কাজে লাগে। তো যাকে আমরা দেখে নিই এটার মানে কি। চিত্তে নিবেশ পরিকল্পিত সত্য যোগা, তাহলে কি বলছে বিদেশককে রাজা দুষ্যন্ত, যে সৃষ্টিকর্তা তাকে প্রথমে চিত্রপটে এঁকেছে, তারপর তাতে প্রাণ সঞ্চার করেছে। চিত্রে নিবেশ পরিকল্পিত সত্য যোগা রূপোচ্চয়ন মনসা বিধিনা কৃতানু। রূপোচ্চয়ন, রূপের উপকরণ সংগ্রহ করে, মনসা বলছে মনের দ্বারা, কৃতা তাকে সৃষ্টি করেছেন, তাকে সৃষ্টি করা হয়েছে। স্ত্রীরত্ন সৃষ্টির অপরা প্রতিভাতি সামে ধাতুর বৃহত্তম অনুচিন্তা উপস্য তস্যা, যে ধাতু বিধাতার বিভুত্তম সৃষ্টি নৈপুণ্য তস্যা শকুন্তলার বপুশ্চ, এবং তার শারীরিক সৌন্দর্য কথা চিন্তা করে, অনুচিন্ত চিন্তা করে, সেই শকুন্তলা অপরা স্ত্রীরত্ন সৃষ্টি, অপর স্ত্রীরত্ন সৃষ্টি বলে আমার মনে হচ্ছে। কস্য মনসি প্রতিভাতি না রাজা দুষ্যন্তস্য মনসি, আমার মনে হচ্ছে। তাহলে রাজা ভেবেছে যে বিধাতার একটা অপূর্ব স্ত্রীরত্ন সৃষ্টি হচ্ছে, যে শকুন্তলা। প্রশ্ন কি না, স্ত্রীরত্ন সৃষ্টির অপরা প্রতিভাতি সা মেয়ে, এই মেয়ের জায়গায় দিয়ে দেওয়া হবে কার কথা বলা হয়েছে, শকুন্তলা, দুষ্যন্ত বা প্রিয়ংবদা ইত্যাদি বলে দেয়া হবে। এটা একটা প্রশ্ন। ধাতুর বৃহত্তম অনুচিন্তা বপুশ্চ তস্য, তাহলে তার যে দৈহিক সৌন্দর্য, তার যে অকৃত্রিম সৌন্দর্যের কথা মাথায় রেখেই রাজা এই কথা বলেছেন। আমরা জানি মহাকবি কালিদাস হচ্ছেন উপমার কবি, তার প্রতিটা নাটকের শ্লোকের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে উপমা ছড়িয়ে রয়েছে, একটু দেখলেই আমরা খুঁজে পাবো। 11 নম্বর শ্লোকে আমরা চলে যাব। 11 নম্বর শ্লোকের যে প্যারাগ্রাফটা আছে, সেখানে বলা হচ্ছে, বিদেশক বলছে, তেনহি লঘু পরিত্রায়মেনাং ভবান মাং কস্যাপি তপস্বিনো ইঙ্গতি তৈল চিক্কন শীর্ষ সহস্তে প্রতিশতি। রাজা
ঠাট্টা করছে, ইয়ার্কি করছে, বিদূষক রাজাকে বলছে। তো 11 নম্বর শ্লোক দেখো কি বলছে, অভিমুখে ময়ী সংহৃতমীক্ষিতম হসিতম অনন্য নিমিত্ত কৃতোদয়ম বিনয় বারিত বৃত্তিরতস্তয়া ন বিবৃত মতন ন চ সংবৃতঃ। এই লাইনটা আমাদের দরকার, ন বিবৃত মতন ন চ সংবৃতঃ। তাহলে শকুন্তলার প্রণয় গোপনও থাকেনি, আবার প্রকাশিত হয়নি। কে বলেছে? রাজা বিদূষককে বলেছে। এই লাইনটা ইম্পর্টেন্ট, ন বিবৃত মদন ন চ সংবৃতঃ। দাগ দিয়ে দাও যাদের বই আছে, কোশ্চেন হবে এখান থেকে। একবার পড়বে ভালো করে, সারা জীবন কাজে লাগবে। তাহলে রাজা বিদূষককে বলছে যে যখন অভিমুখে ময়ী সংহৃতমীক্ষিতম হসিতম অন্য নিমিত্ত কৃত উদয়ম, হচ্ছে আমি যখন মুখোমুখি হচ্ছি, তার দিকে তাকাচ্ছি, তখন সে তার দৃষ্টি সরিয়ে নিচ্ছে। আবার অন্য নিমিত্ত কৃত উদয়ম, অন্য কারণের ছলে হসিতম, সে হেসেছে। অতএব তয়া বিনয় বারিত বৃত্তি, বিনয়ের ফলে প্রকাশে বাধা দিয়েছে বলে মদন, মদন মানে কি? কামদেব, প্রেম ন বিবৃত ন চ সংবৃত, তার প্রণয় প্রকাশিত হয়নি, আবার একবারে গোপনও থাকেনি। এটা একটা এই পার্ট গেল। নেক্সট চলে এসো যে দর্ভাঙ্কুরেণ চরণ শত ইত্য কাণ্ডে 12 নম্বর শ্লোক, সরি, তন্নিস্থিতা কতিচিদেব পদানি গত্বা आसीत বিবৃত বদনা চ বিমোচয়ন্তি শাখাসু বলকলম অশক্তমপি দ্রুমানাম। আচ্ছা, এখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে শকুন্তলা অভিনয় করেছে, তো আসিত বিবৃত বদনা চ বিমোচয়ন্তি, এই লাইনটা আমাদের একটু দরকার আছে। আসিত বিবৃত বদনা, এইটুকুটা দিয়ে বলবে কার উদ্দেশ্যে বলা হয়েছে, শকুন্তলার উদ্দেশ্যে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব 13 নম্বর শ্লোকের কাছে। তো রাজা যখন বলছে যে তাহলে তপবনে আবার কি করে ফিরে যাব, তখন বিদূষক বলছে আপনি কিভাবে ফিরে যাবেন? তা আপনি তো রাজা, ও অপর অপদেশ যুষ্মাকম রাজ্ঞাম নিবার ষষ্ঠ ভাগম अस्माकम উপহার ইতি, যে নিবার ধান্যের যে 6 ভাগ কর, 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ কর দিতে হবে, সেইটা বলে আপনি তপবনে প্রবেশ করবেন। রাজা বিদূষক বলছে, মূর্খ, अन्नमेव भागदेयमिति तपस्विनो निर्वपन्ति जो रत्नराशिनमपि विहाय अभिनन्दन्ते। বলছে দেখো, ঋষিরা যে সমস্ত কর দিয়ে থাকে তা অর্থ দিয়ে, রত্ন রাশি দিয়েও সেটা পাওয়া যাবে না। হ্যাঁ, এমন কর দেন যা রাশি রাশি রত্ন ফেলে আদর করে নিতে হয়। কি দেন তাহলে মুনি ঋষিরা রাজাদেরকে? বলছেন যে 4 বর্ণ থেকে যদিত্তিষ্ঠতি যদ উত্তিষ্ঠতি, যদ উত্তিষ্ঠতি বর্ণেভ্যো নৃপাণাং সহিতধ্বনম তপঃ ষড্ভাগ সময় তপঃ ষড্ভাগম অক্ষয়ম অক্ষজ্যম দদাতি অরণ্যকাহিনঃ। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসবে যে তপবনের মুনি ঋষিরা রাজাকে কিরকম কর দেন? তপস্যার পুণ্যের 6 ভাগের 1 ভাগ তারা রাজাকে কর হিসেবে দিয়ে থাকেন। তপস্যা ষষ্ঠ ভাগ দেন আরণ্যক, যা অক্ষয় থাকে, যার পুণ্য কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। সেজন্য টাকা পয়সা চলে যাবে, মানুষের আশীর্বাদটা চিরকাল থেকে যাবে। তাহলে এখানটা একটু আরেকবার দেখে নিই, যদ উত্তিষ্ঠতি বর্ণেভ্য নৃপাণাং সহিতধ্বনম, যে রাজাদের চতুর্বর্ণের কাছ থেকে যা উত্তিষ্ঠতি কর রূপে আদায় করে, তৎ সেই ধনম সই ক্ষয়শীল, তার বিনাশ হয়। কিন্তু আরণ্যকা, আরণ্যকবাসী তপবনের মুনি ঋষিরা ন, এখানে অস্মাকং ন বিকল্প রূপ, অক্ষয়ম অক্ষয়
তপঃ ষড়ভাগম, তপস্যার পুণ্য ফলে 6 ভাগের 1 ভাগ দদতে দিয়ে থাকেন। তাহলে প্রশ্ন, কয় ভাগ কর রাজারা, রাজাদেরকে মুনি তপবনবাসীরা কর হিসেবে দিয়ে থাকেন। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে 14 নম্বর শ্লোকে যে দুজন রাজ বালক, সরি মুনি ঋষি বালক ওখানে এসে এলেন। হ্যাঁ, তারা এসে রাজাকে সম্মান করলেন এবং তারা রাজা সম্বন্ধে বললেন যে অর্ধাক্রান্তা বসতি রমণাপি আশ্রমে সর্বভোগ্যে রোক্ষযোগাদয়মপি তপঃ প্রত্যং সঞ্চিনোতি अस्यापि জ্ঞান স্পৃশতি বসিনো চারণ দ্বন্দ্ব গীতঃ পুণ্য শব্দ মুনিরীতি মুহু কেবলং রাজপূর্বঃ। তাহলে এই লাইনটা তুলে দিয়ে বলা হবে পুণ্য শব্দ মুনিরীতি কার সম্বন্ধে বলা হয়েছে, রাজা দুষ্যন্তের সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে, এখান থেকে আর কিছু কোশ্চেন নেই। এর মানেটা কি আছে, বলছে ইনি সকল বর্ণ আশ্রমের ভোগের যোগ্য বা সকল প্রকার ভোগে পূর্ণ আশ্রমে বাস করেন, অর্থাৎ গার্হস্থ আশ্রমে বাস করেন। প্রজাদের রক্ষার ব্যবস্থা করে ইনিও প্রতিদিন তপস্যার ফল সঞ্চয় করছেন। আর কি, সংযমী রাজা সম্পর্কে রাজপূর্ব ঋষি অর্থাৎ রাজর্ষি শব্দ চারণ যুগলের গানের মাধ্যমে বারবার স্বর্গ স্পর্শ করে। আমরা এই চারণ যুগলের গান তার জন্য পেয়েছিলাম, যে ওখানে বলেছিল গুপ্তচর যুধিষ্ঠিরকে, দ্রৌপদী যুধিষ্ঠিরকে বলেছিলেন যে যার নিদ্রা ঘুম ভাঙত শ্রুতিগীতি মঙ্গলের মাধ্যমে, তার এখন শিকালের ডাক শুনে ঘুম ভাঙছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন কি, পুণ্য শব্দ মুনিরীতি মুহ কেবলং রাজপূর্বঃ, তর্হি তপোবনে মহর্ষিরা থাকে আর রাজসভায় থাকেন রাজর্ষি, যে রাজা সেই ঋষি। অর্থাৎ মুনি ঋষিরা যে কাজ করেন প্রত্যহ, রাজাও সেই কাজ প্রত্যহ করেন। কাজের ধরনটা আলাদা কিন্তু বিষয়টা এক। প্রজা মঙ্গল করেন আর মুনি ঋষিরা মানুষের মঙ্গল কামনা করেন। নেক্সট আমরা চলে যাচ্ছি 15 নম্বর শ্লোকের ওখানে। 15 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখো, 15 নম্বর শ্লোক, নৈতৎ চিত্রাং যদয়ম উদ্দিশ্যাম সীমাং ধরিত্রী মেঘ কৃষ্ণাং নগর পরিঘ্র প্রাংশু বাহু ভুণক্তি আসংসন্তে সমিতি শিশুরা বদ্ধরৈবহি দৈত্য রস্যাধিজ্যে ধনুষি বিজয়ং পৌরহুতে চ ব্রজ্যে। এখানে আমাদের সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই। ঠিক আছে, এখানে আমাদের সেরকম বিষয়টা নেই। নেক্সট কি আছে, চলে যাও নেক্সট, আগাই আমরা। নেক্সট হচ্ছে 16 নম্বর শ্লোক, অনুকারিণী পূর্বেশাং যুক্ত রূপমিদং তয়ি আপন্না ভয় সত্রেষু দীক্ষিতা কলু পৌরবা। তাহলে তপোবন থেকে 2 ঋষি বালক এসছে, তারা একটা অনুরোধ নিয়ে এসছে। কি সেই অনুরোধ না, আশ্রমবাসীরা জেনেছেন আপনি এখানে আছেন আর ওখানে তপোবনে দস্যুরা আক্রমণ করেছে। তো রাজা বলেছেন যে শ্রদ্ধেয় মহর্ষি কর্ণ তো বর্তমানে আশ্রমে না থাকায় রাক্ষসা আমাদের যজ্ঞের বিঘ্ন ঘটাচ্ছে কয়েকটি রাত, তাই কেবল সারথীকে নিয়ে আপনি আশ্রমে থেকে আশ্রমকে সনাত করুন, অনাথ আশ্রমকে সনাত করুন বলেছেন ঋষি কুমার দ্বয়। তাহলে রাজা একটা সুযোগ পেয়ে গেল তপোবনে যাওয়ার, যেটা সে বিদূষকের কাছে অনেকক্ষণ ধরে আলোচনা করছিল যে কিভাবে সে আবার যাবে। সেই জন্য বলেছে 16 নম্বর শ্লোকের লাস্ট লাইনটা আমাদের একটু দেখতে হবে, আপন্না ভয় সত্রেষু দীক্ষিতা খলু পৌরবা। কি বলেছে, বলছে আপন্ন অভয় সত্রেষু,
বিপন্নদের অভয়দান রূপ দীর্ঘস্থায়ী যজ্ঞে দীক্ষিত তৎপর থাকেন কারা? কৌরবা। আমরা বৈখানসকে বলতে শুনেছি যে আর্তত্রাণায় বা শাস্ত্রাম না প্রহত্তমনাগসী, অর্থাৎ আর্তকে রক্ষা করার কর্তব্য কৌরবদের, নিরপরাধকে হত্যা করা নয়। তার সাথে এখানে মিলে যাচ্ছে। তাহলে তার ডাকে তারা নিশ্চয়ই সাড়া দেবে। অপরদিকে রাজা প্রণাম করে বললেন, ঠিক আছে আপনারা যান, আমি আসছি বা আমি দেখছি কি করা যায়। রাজা তখন বলছে, মাধব প্রিয় অপিয়স্থি শকুন্তলা দর্শনে কৌতূহলম, তুমি কি শকুন্তলাকে দেখতে চাও? কৃষক বলছে, না না, আগে রাক্ষসের ব্যাপার ছিল, আমি তো ভয় পেয়েছিলাম, তো যাকে আপনি যে কেলা আছেন আমার কোনো ভয় নেই। মা ভৈসী ননু মত সমীপে বর্তিষ্যসে। কৃষক বলছে, এসব রাক্ষসা দর্শিত অস্মি, তাহলে এবার রাক্ষসের হাত থেকে আমি রক্ষা পাবো। তাহলে এই গেল আমাদের একটা চিত্রপট। আর একটা আমরা দেখতে পাচ্ছি দৌবারিক একটা বার্তা নিয়ে এসেছে। দৌবারিক বলছে, রাজার জয় হোক। কে এসেছে না, নিষ্ক্রম্য কর্ভকেন সহ পুনঃ প্রবিশ্য এস ভর্তা উপসর্প। কর্ভক জয়তু ভর্তা দেবী আজ্ঞাপয়তি আগামিনী চতুর্থ দিবসে পুত্রপিণ্ড পালন নাম উপবাস ভবিষ্যতি তত্র দীর্ঘায়ুষা বরং সম্ভাবয়িতব্য। এই যে লাইনটা বলে দেওয়া হলো যে কৃষককে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল শকুন্তলাকে দেখাতে, কিন্তু তার মাঝখানে কর্ভক চলে এলো। তো কর্ভক এসে, কর্ভক হচ্ছে যে গুপ্তচর উপসর্গ। গুপ্তচর সে কি বার্তা নিয়ে এসেছে না, দেবী আজ্ঞা পয়তি, রাজমাতা আজ্ঞা করেছেন। কি আজ্ঞা করেছেন? আগামিনী চতুর্থ দিবসে, তাহলে আগামী চতুর্থ দিবসে পুত্রপিণ্ড পালনা নাম উপবাস ভবিষ্যতি। তাহলে প্রশ্ন অ্যান্সার, এই শর্ট কোশ্চেন হবে যে কোন অনুষ্ঠান রাজমাতা আয়োজন করেছিলেন? অ্যান্সার কি? পুত্রপিণ্ড পালন নাম উপবাস ভবিষ্যতি। ঠিক আছে, এটা একটা শর্ট কোশ্চেন, দাগ দিয়ে রাখবে। তত্র দীর্ঘায়ুষা বরং সম্ভাবয়িতব্য। তাহলে এই বার্তা নিয়ে কর্ভক এসেছিল। কর্ভক হচ্ছে রাজমাতার দূত। রাজমাতা বলে পাঠিয়েছেন আগামী চতুর্থ দিনে পুত্রপিণ্ড পালন নামে এক উপবাস ব্রত করব, সেই সময় দীর্ঘায়ু তুমি অবশ্যই আসবে। তাহলে রাজা এবার কি বলছে? গীতা তপস্বী কার্য, বলছে একদিকে তপস্বীদের কার্য রক্ষা করার কাজ, এটা গুরুজন আজ্ঞা, একদিকে গুরুজনের আজ্ঞা, দ্বয়াপি অনতিক্রমণীয়ম, বলছে দুটোই অনতিক্রমণীয়। গুরুজনের আজ্ঞা পালন করা উচিত, আবার তপস্বী কার্য, তারা যে অনুরোধ করে গেছে, রাক্ষসরা এসে দস্যুরা এসে আক্রমণ করছে তপবনে, বারবার যজ্ঞ ক্রিয়া বিঘ্নিত হচ্ছে, রাজা কোন দিকে যাবে? তখন কিমত্র প্রতিবিধেয়ম, এখানে কি করা উচিত? আমরা জানি যে আজ্ঞাহি গুরুণাং হব্বিচারণীয়া, আমরা নেটের সিলেবাসে রঘুবংশমের চতুর্দশ স্বর্গ আছে, যার নাম হচ্ছে সীতা পরিত্যাগ। যারা নেট সেট দেবে তাদের জন্য বলছি, চতুর্দশ স্বর্গে সীতা পরিত্যাগের ওখানে লক্ষণকে রামচন্দ্র বা সীতাকে বাল্মীকি তপবনে রেখে আসতে বলেছিলেন। তো সেখানে তখন জানে কাজটা ঠিক নয়, তা সত্ত্বেও গুরুজনের যা বর্দা যা বলেছে সেটা মানতে হবে। সেখানে একটা শ্লোক আছে, আজ্ঞাহি গুরুণাং হব্বিচারণীয়া, গুরুজনদের আজ্ঞা অবিচারণীয় ভাবে পালন করা উচিত। ভালো কি মন্দ এই বিচার করার অধিকার আমাদের নেই। গুরুজন বলেছেন, গুরুর আজ্ঞা বড় বলেছে, ছোটদেরকে সেটা শুনতে হবে। ঠিক আছে, তো ওখানে উদাহরণ দেয়া হয়েছে যে ভৃগুর পুত্র নিজের মাকে হত্যা করেছিল পিতার আদেশে। এইরকম আমরা নানা রকম কাহিনী দেখতে পাই। এখানে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একদিকে তপস্বী কার্য আর একদিকে গুরুজনের আজ্ঞা, দুটোই পালন করতে হবে। তাহলে কি হবে?
বিষয় তখন বলছে ত্রিশঙ্করিব অন্তরাতিষ্ঠ, তাহলে ত্রিশঙ্কি একজন রাজা, যে স্বর্গে থাকতে পায়নি, যে মর্তেও থাকতে পায়নি, যে অন্তরিক্ষে অবস্থান করছিল। আমাদের এখানে আর আমরা পৌরাণিক কাহিনীতে যাব না, আমরা জাস্ট দেখব ত্রিশঙ্কুকে বা কার সাথে ত্রিশঙ্কু তুলনা করা হয়েছে, রাজা দুষ্যন্তের সাথে। বা রাজা দুষ্যন্ত এখন নিজেই ত্রিশঙ্কু। ত্রিশঙ্কু একজন রাজা, যে সশরীরে যজ্ঞ করে স্বর্গে যেতে চেয়েছিল কিন্তু পারেনি, সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। আবার মর্তেও থাকতে পারেনি, সেই জন্য সে মাঝখানে অবস্থান করে অন্তরিক্ষে। আমরা জানি তিনটে লোক, এক হচ্ছে যে দুলোক, ভূলোক আর অন্তরিক্ষ লোক। অনেকে হয়তো পাতাল বলে। পাতাল হচ্ছে চতুর্দশ ভুবনের একটা ভুবন, তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল। তাহলে কি হবে? কৃত্যয় ভিন্ন দেশত্বা দ্বৈতি ভবতি মেমনঃ পুরঃ প্রতিহতং শৈলে স্রোত স্রোত বহ যথা। বলছে যে আমি এবার দ্বিধাবিভক্ত হয়ে গেলাম। কৃত্যয় কর্তব্য দুটি ভিন্ন দেশত্বা, ভিন্ন স্থানে করণীয় বলে, তাহলে এক জায়গায় আছি আর এক জায়গায় কাজ। মেয়ে মনঃ, আমার মন দ্বৈতি ভবতি, দ্বিধা বিভক্ত হচ্ছে। পুরঃ শৈলে প্রতিহতম, হচ্ছে সামনে পর্বতে বাধা পেলে, স্রোতবহ নদীর স্রোত এই স্রোতের মতো, স্রোত যেমন মাঝখানে বাধা পেলে দ্বিধা বিভক্ত হয়ে যায়, আমার মনও দ্বিধা ভক্ত হয়ে গেছে, আমি কোন দিকে যাব সেটা বুঝতে পারছি না। তখন রাজা বিচিন্ত সখে তম অম্বাভি পুত্র ইতিপতি গৃহীত, বলছে তোমাকে আমার মা, অম্বা মানে মা, আমার মা তোমাকে ছেলের মতো মনে করে, প্রতিগৃহীতা অত ভবান ইতহা, ভবান তুমি এখান থেকে প্রতিনিবৃত্তিয়া, এখান থেকে গিয়ে কি করবে? তপস্বী কার্য ব্যগ্র মানসং মামদ্য মামাদ্য তত্র ভবতি নাং পুত্র কৃত্যম করতুম অর্হতি, যে তুমি যে ছেলের কাজ সেইটা তুমি করবে এখান থেকে গিয়ে। ঈশ্বর তখন বলছে নমং রক্ষ ভীরুকঙ্গনেশী, আমাকে রাক্ষস ভীরু বলে ভেবো না যেন। সস্মিতং ভো মহাব্রাহ্মণ কথমিতৎ ভবতি সম্ভাব্যতে, বলছে হে মহাব্রাহ্মণ, এটা কি করে সম্ভব হতে পারে? বিষক যথা রাজ অনুজেন গন্তব্যং তথা গচ্ছামি, হচ্ছে রাজার ভাই যেভাবে যায় আমি সেইভাবে যাব। অবশ্যই ননু তপবন পরোধঃ পরিহরণীয় ইতি সর্বান অনুযাত্রিকান ত্বয়ৈব সহ প্রস্থাপয়ামি, তপবনে যাতে কোনো বিঘ্ন না হয়, সব যাত্রী যা আছে, যারা মৃগয়া এসেছিল সবাইকে আমি তোমার সাথে পাঠিয়ে দেবো। বিষয় তখন বলছে সগর্বং তেনহি যুবরাজ অস্মি ইদানিং সংবৃত্তঃ, লাইনটা দাগ দেবে, বলছে আমি তাহলে এখন যুবরাজ হলাম। রাজা বলছে আত্মগতম চপলয়ং বটু, যে ব্রাহ্মণ খুব পেট পাতলা, একটু কিচ্ছু পেটে রাখতে পারে না। কদাচিৎ अस्मत् প্রার্থনা অন্তঃপুরেভ্য কথায়েত, আমার মনের যে ইচ্ছা সেটা গিয়ে বোধহয় অন্তপুরে বলে দেবে। ভবতি এনাম এবং বক্সে, যাজ্ঞে তাহলে কি এরকম বলি। বিদূষকং হস্তে ধৃত্বা প্রকাশম, বিদূষকের হাত ধরে বলছে বয়স্য ঋষি গৌরবাদ আশ্রমম গচ্ছামি না খলু সত্যমেব তাপস কন্যায়াং মম অভিলাষঃ, যে ঋষিদের গৌরব রক্ষার্থে আমি আশ্রমে যাচ্ছি। না খলু সত্যমেব তাপস কন্যায়াং মম অভিলাষ, হচ্ছে আমার সত্যি করেই তাপস কন্যার প্রতি কোনো অভিলাষ নেই ভাই। পশ্য দৃশ লোট হি করে পশ্য হয়েছে। শ্লোক লাস্ট দ্বিতীয় অঙ্কে কবয়ঙ্ক পরক্ষ মনমত মৃগ সাবৈ সমমেধিত জনঃ পরিহাস বিজল্পিতং সখে পরমার্থে ন গৃহ্যতাং বচঃ। কবয়ঙ্কঃ পরক্ষ মনমত মৃগ সাবৈ সমমেধিত জনঃ পরিহাস বিজল্পিতং সখে পরমার্থে ন গৃহ্যতাং বচঃ। যে কোথায় আমরা বেড়ে উঠেছি আর কোথায় মৃগ সাপের সাথে এই শকুন্তলা বেড়ে উঠেছে। ঠিক আছে, বলছে কোথায় আমি আর কোথায় পরশ মন্মত মৃগ শিশুর সাথে বর্ধিত জন অর্থাৎ শকুন্তলা। সব কথা পরিহাস, মনে রেখো সখা, সত্য বলে যেন
ধরো না বচন, অর্থাৎ যা তোমাকে পরিহাসের বশে বলেছি, পরিহাস ও বিজল্পিত অংশকে পরিহাস বশত ঠাট্টা ইয়ার্কির ছলে যা বলেছি, পরমার্থে না গৃহ্যতাং বচ, অর্থাৎ সেটাকে প্রকৃত অর্থে নিও না, সত্যি করে ভেবে নিও না। বিদেশক অথ কি, ঠিক আছে তাই নিলাম। নিষ্প্রাণ তাহা সর্বে, তাহলে আমাদের এখান থেকে এই যে লাস্ট শ্লোক আছে, এখান থেকে একটা কোশ্চেন, ক বয়ং ক পরোক্ষ মন্মতঃ, এখানে দুটি ক শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? প্রথম ক শকুন্তলা, প্রথম ক রাজা অন্তপুরের রাজা বা তাদের সাথে নিজের সাথে তুলনা করেছে, আর দ্বিতীয় ক এর সাথে শকুন্তলা তুলনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এখানে দ্বিতীয় অঙ্ক সমাপ্ত হলো।